সময়টা বিকাল 4:13। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 বা 24-এর মতো হবে। ছেলেটার পোশাকের ঠিক নেই, পিছনে শার্টের কলা নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনে পথশিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই কি হয়েছে? এভাবে খাবার নিয়ে চকরা করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খাতা দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া, তোরা কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1000 টাকার একটা বান্ডেল বের করে তাদের 3 জনকে মিল করে দেয়। পথশিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক হওয়ারই কথা। গায়ের কাপড়ের কোনো বাজ নেই, ছেঁড়া প্যান্ট ছেঁড়া শার্ট পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া তুমি কে, আর তোমার গায়ের এই অবস্থা কেন? আমি নীল, আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নাই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্ট রই। তোরা যেমন আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। আমি তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছনে ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছনে ঘুরে দিন শেষ করে, বুঝলি? পথশিশু ছেলেটার কথা কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নেই এত টাকা? যা, যে যার কাজে যা, আর ঝগড়া করবে না। খাওয়া নিয়ে মিলেমিশে খাবি। জি ভাই। নীল হেঁটে হেঁটে চলে যায় ছোট্ট একটা টিনের ঘরে, গিয়ে চকিতে বসে পড়ে। ছোট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চকিতে। মা, জানো তোমার ছেলে এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে একা রেখে, জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে যায় সেই ছোটবেলার কিছু স্মৃতি, মনে পড়ে যায় সেই অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। ফারদিন, কই তুই? আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকে নিয়ে আসিস। ওকে ভাইয়া। নীল কল কেটে চকিতে গা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কিছু প্রয়োজন নাই। এমপি, মন্ত্রী, মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরেই আলম, ফারদিন চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ঢাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে। চোখ খুললে কথা বলবে, এর আগে কথা বলার সাহস তাদের নেই। 32 মিনিট ফারদিন আর আলম দাঁড়িয়ে থাকে। 32 মিনিট পরে নীল চোখ খুলে দেখে ফারদিন, আলম দাঁড়িয়ে আছে। শুয়ে দেখে উঠে বিছানায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা কুজ লাগিয়েছি না? তুই আমার সামনে নিয়ে আসবি না, ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই চাই চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই, মিনিস্টার দেখা করতে চাই তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে চাই জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন, আলম চলে যায়। সময় রাত 10:09। নীল সিগারেটের জন্য পকেটে হাত দেয়। সিগারেটের পকেটে আছে সিগারেট শেষ। নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটে। দৌড়ে একটু দূর যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে বড়িয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পিছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে সামনে এসে বলে, সরি, আমি খেয়াল করিনি। নীল এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায়ও মেয়েটার পুরো মুখটা ভেসে উঠছে।
এই যে শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে বাইরে কি করেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখি নাই এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এইখানে। আমি নীলাদ্রি, আপনি? আমি নীল। অবশ্য আরেকটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। আরে, আমাদের নামের মাঝেও মিল আছে। থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। হুম, অনেক ভালো থাকবেন, আমি যাই, লেট হয়ে যাচ্ছে। নীলাদ্রি চলে যায়। নীল সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই, আবিরকে খুঁজে পেয়েছি। নিয়ে আয় আমার বাংলোতে। নীল বের হয়, তার বাংলোতে যাবে। সে বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে, দুই দিকে দুইটা জানালা, পিছন বেঁকে একটা দরজা আছে। সেখানে দিয়ে ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পরে সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয়। আবিরের সামনে নীল সেই চেয়ারে বসে বলে, কিরে, তুই তো খুব চালো মাল রে, এত টাকা নিয়ে ঘুরিস, তোর তো বুকের পাঠা আছে রে। তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটা আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দেবে আমার ভাই, বলে দিলাম। কি বলি তুই? এই শহরে তুফানকে মারার মানুষ এখনো পয়দা হয়নি। পাওয়ার যায় এই শহর তার, পাওয়ার যার এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিল, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপরে পাবো, সেটাই হয়েছে। তার কথা আমি রেখেছি। তোর কোন বাপ কি করবে রে এই তুফানকে? তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে তুফান। রাখ তোর বাল্ট প্যাচেল, ক্রেডিট কার্ডটা কই চল। আমি মরে গেলেও বলবো না। আমি সবকিছুই পারি। ফারদিন, ওকে চেক কর। ওকে ভাইয়া। ফারদিন আবিরকে চেক করে, কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ভাইয়া, পাচ্ছি না। নীল জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। তুফান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ আমি বের করি ক্রেডিট কার্ডটা। তুফান আবিরের পায়ের নিচে জুতোয় গুলি করে। তার পায়ের আঙুল থেতলে যায়। নীল তার হাতে জুতো নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এটাই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই, এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গা মিশিয়ে রাখা। ফারদিন তাই করে। সত্যি ক্রেডিট কার্ড। তুফান মুচকি এসে বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে বলে তুই আর এই শহরে জ্যান্ত থাকবি না, বলে দিলাম। কে বললি তোর ভাই ডেভিড মারবে? হাসি পেল রে। যা তোরা যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলেই তুফান আবিরের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আবিরের লাশটা চেহার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই, চলো। তুফান ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে। দরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই তুফানের প্রিন্কার প্রিন্টের সিস্টেম করা। তুফান সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বুঝে যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত পরে ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আবির ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না ওপাশ থেকে। আবিরের লাশের কথা শুনে তার ভাই হতবস্ত হয়ে পড়ে। কে খুন করছে তার ভাইকে? সেই লোকটা জুড়ে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ডেভিলের ভাইকে মারার? আসাদ, তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই, তোদের সব কটার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস। বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিছু শুনতে চাই না। আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস
আমার ভাইকে মেরেছে, তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। জি বস, আমরা কুজ লাগিয়েছি। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যে করেই হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাই এ খুনের প্রতিশোধ সে নেবেই। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে গল্প করছে ফারদিন আর আলম। নীলকে দেখে দাঁড়িয়ে যায় তারা দুজন। নীল বলে, কিরে তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো তুমি ভাবলে কিভাবে বলো তো? হয়েছে, আর এখন খাবো। তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পরে ফারদিন আলম চলে যায়। নীল রুমে চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে নীল পুরোই অবাক। কালকে রাতের কিছু ছবি আবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট্ট করে লেখা, ওয়েলকাম, ঠান্ডা মাথার গেমের মিস্টার তুফান ওরফে নীল। নীল ভয় পায়। তার গোপন নাম জানে কিভাবে? নীল তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয়ে সেই নাম্বারটা বন্ধ পেয়ে নীলকে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। নীল ভেবে পাচ্ছে না। আমার বাংলোর খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? ধর, আর ভাবতে পারছি না। যে করে হোক বের করতে হবে, সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দিব। ডেভিডের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ, এই শহর তন্ন তন্ন করে খোঁজ, কে মেরেছে আমার ভাইকে। আমি তার রক্ত দিয়ে গোসল করব। সময় বিকেল 5টা। নীল বাইরের ঢং দোকানে বসে সিগারেট টেনেই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথায় ব্যথা নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পুলাপানের বাজে কিছু কথা। নীল সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার অন্য দরে টান দিচ্ছে। নীল এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করিস, আবার আমাকে বলছিস কেন বলতে হবে? দেখ, ভালো করে বলছি, চলে যা এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। এই পাওয়ারফুল গ্যাংস্টার তোমাকে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় করে তাকায় তার দিকে। হুমকি খেয়ে পড়ে নীলের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দেব। ভাই, এবারের মতো মাফ করে দিন। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুচকি এসে সেখান থেকে এসে আবার ঢং দোকানে বসে আরেকটা সিগারেট জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আসাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নাই। কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দেবো সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নেই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সে রাতে খেয়ে ছবি তুলেছে। তার এত বড় ক্রিমিনালি কে করছে সেটাই জানতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার না দেখি কল রিসিভ করতেই ওপাশ থেকে অচেনা মেয়ের কণ্ঠে বলে, কি হয়েছে তুফান ওরফে নীল? খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? কে তুই? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সব জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান। এটাও জানি নিজের বাবাকে নিজেই কালা টিপে মেরেছ। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস আমার? পালদের সামনে এসে কথা বল, দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্য থেকে যাক না। এত তাড়া কিসের মিস্টার তুফান? ওকে। অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতেই পারছে না এই মেয়েটা কি হতে পারে। মিলে হবে না। না, সে হবে কিভাবে? তাকে তো আমি নিজের হাতেই মারছি। আর আমার সেসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না।
যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বলেন। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দেব আপনাকে। নীল ফোন কেটে দেয়। মুচকি এসে ঘুমের রাজ্যে পা বাড়ায় নীল। যার বাবা নেই সে বোঝে বাবার জায়গাটা কতটা দামি একটা জায়গা। আর যার বাবাকে খুন করা হয় সে তো সেই খুনিকে মারার অনেক চেষ্টা চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমন আমার বাবাও আমার কাছে সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়েই ছাড়ব। অপেক্ষা কর তুফান। তুই একাই খেলতে পারিস, আমি পারি না? আমিও পারি রে গেম খেলতে। সকালবেলা নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাইয়া ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখেই এসে দেয়। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11:04। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নাম্বার থেকে হালকা মুচকি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলছো। ডেভিডের ভাইকে মেরেছো। ডেভিড কিন্তু সাধারণ মানুষ না। এই তুফানের সাথে পাঙ্গা নিবে এমন মানুষ জন্ম হয় নাই এই পৃথিবীতে। মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কি করতে পারে। জানি আমি, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের শাওনের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আপনাদের কাছে তার ভাইকে মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমেই থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দেই। সে বেশি পক করলে আর মাথা গরম হয়ে যাবে, বলে দিলাম। বুঝছি ভাই, কিন্তু ডেভিডকে কিছুই করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলেন তো, ডেভিডের কাছে ওই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, না আমি ডেভিডকে দেখছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। নীল কল কেটে দেয়। ভাবানোর জগতে পা দেয়। সেটা কেন করবে? ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছে কেন? ডেভিডের সাথে তার কিসের সম্পর্ক কিছু ভেবে পাচ্ছি না। সে কি করতে চাচ্ছে? শালি, তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব। বিকেল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস? তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দিব। আসাদ, আশরাফুলকে বাংলাদেশে আসতে বল। আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে, সিগারেট টেনেই যাচ্ছে একটার পর একটা। ভাইয়া কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ডেভিড বেশি বাড়াবাড়ি করলে তাকে একবারে শেষ করে দিব। না, এ তো তারা কিসের আগে খেলতে থে 1+2 গেমটা। বুঝলাম না ভাই। পরে সব বুঝতে পারবে। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিয়েছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনটার কথা ভাবতে পারিস না? কেন ওই ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তোর জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস? এটার রহস্যের খাতায় লিখে রাখ। ওকে, লিখে রাখলাম। আর কি বলি, তুই খেলবি আমার সাথে গেম? হাসি ধরে তুই লিস্ট হয়ে লিখে এই দুনিয়ায় যে কোনো জায়গায় থাকলেও তোকে খুঁজে বের করে আমি মার। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। এই দুনিয়ায় যে কোনো জায়গায় থাকলেও তোকে আমি খুঁজে বের করব। মেয়েটা কি করতে যাচ্ছে? সবচেয়ে বড় কথা, আমার সাথে তার কিসের শুরুটা সেটাই খুঁজে পাচ্ছি না। কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ফরদিন আর আলম চলে যায়।
নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পিছন থেকে ডাক দেয়। নীল পিছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে। মেয়েটা কাছে এসে বলে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি চিন্তিত। না, আপনি এই সময়? না, বাসা থেকে বের হই না, আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। নীল নীলাদ্রির সাথে যায়। একটু যেতেই দেখে ফুচকার দোকান। নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্যই নিয়ে আসছে। নীলাদ্রি বলে, আজকে ফুচকা খাবো। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যিই মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। যে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায় সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে, কি হলো, খাচ্ছেন না কেন? কই খাচ্ছি তো। কোনো গ্যাংস্টারের জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে। কখনো কোন দিক দিয়ে গুলি এসে বুকে লেগে মরা লাশটা মাটিতে পড়ে থাকবে বলে যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়েই আর খাবেন না? ওকে দাঁড়ান, বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়ে দিচ্ছি, আপনার দিতে হবে না। চলেন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। নীলাদ্রিকে নিয়ে বাইকে ওঠে। নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 10:12। নীল বসে আছে ক্লাবে সিগারেট হাতে। চারপাশটা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইকে ওঠে। বাইক চলতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইক আটকায়। নীল বাইক থেকে নেমে বলে, কি হয়েছে ভাই, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? তোর জানটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আসি রে। তাই নাকি? এই কয়জনে আমার জীবন নিবি? আমরা আছি 11 জন, আর তুই একা। পুচকে একটা ছেলে তুই, তোকে মারতে আমি একাই যথেষ্ট রে। নীল এবার জুড়ে হেসে ওঠে। তারা নীলের হাসি দেখে একটু ভয় পায়। তাহলে আয়, দেরি করছিস কেন? প্রথম ছেলেটা হকি স্টিক নিয়ে নীলের সামনে যে বাড়ি দিতে যাবে, এই মুহূর্তে নীল গুড়িয়ে তার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে যায়। সাথে থাকা ছেলেগুলো 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠে বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পেছন থেকে 9mm ক্যালিবারের 2টা পিস্তল হাতে নিয়ে ডিরেক্ট সবকটার কপাল বরাবর শুট করে দেয়। সবকটার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে, কি রে, আয়, মারবি না আমাকে? ভাই আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। আমার জীবনটা ভিক্ষা দিন, আমি এই জীবনে এই ভুল করব না। কে বাড়িয়েছে তোদেরকে? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করব না। নীল ছেলেটার পায়ে গুলি করে। ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না। আমি বলছি কে পাঠিয়েছে, ডেভিড ভাই পাঠিয়েছে আমাদেরকে আপনাকে মারার জন্য। আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারো হয়নি। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই রে। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতো মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। ওপরে ভালো থাকিস, গুড বাই। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিতর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুচকি এসে বাইকে বসে। ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই নীলের ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনো সিম কোম্পানিতে তৈরি করে নাই। এই নাম্বারের কোনো ক্লু পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কি হবে? ভাই, এটা হয়তো নেট কানেকশন নাম্বার থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। চেষ্টা চালিয়ে যায়। তুই কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। নীল কল কেটে দেয়। ভাবনায় পড়ে যায় নীল। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS আসে, কলও আসে,
তাহলে সে নাম্বারটা কোম্পানিতে নেই। তোর মাথা ব্যথা হয়ে যাবে আমার সব ভাবতে ভাবতে। সে কি চায় আমার কাছে? আমি তার কি ক্ষতি করেছি? আমার পিছু কেন নিয়েছে সে? আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক না কেন আমি তাকে খুঁজে বের করবোই। এই তুফানের সাথে যে লাগতেছে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দেব স্বাধীন বাচ্চাকে। বস, তুফান সবগুলোকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলো সেই লাশগুলোকে উধাও করে ফেলেছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা যাবে না। তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলেছে সে কবে বাংলাদেশে আসবে? বস, 3 দিন পর আসবে ছোট সাহেব। ওকে আসুক আমার ছেলে, পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দিব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নিব। বস, ছবিগুলো যে পাঠিয়েছে সে কে? আপনি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালে আমি বুঝতেই পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু সে কে বস? সে কিভাবে ছবিগুলো তুলেছে আর আপনাকেই বা কিভাবে চিনে? আমার মনে হয় তুফানের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলো আপনার কাছে পাঠাবে কেন? যেই কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভেবেছি, সে আমাকে কিভাবে চিনে। আমার শুধু তুফানকেই চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেল, আর একজন ছিল তাকে মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই অপেক্ষা কর, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেই দিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আনন্দ নিব। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে আমার, আর তারা যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউ নাই। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি, পাইনি আমার মায়ের হাত। যখন আমার মায়ের কথা মনে হয় খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা, খুব হাসি খুশি, ভেতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষ প্রেম ভালোবাসায় কষ্ট পেয়ে রাতের পরে রাত কান্না করে বালিশ পেয়েছে, আর আমি তোমার জন্য কান্না করে বালিশ পেয়েছি মা। রাত 2:47 নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের পানি মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেডচিপের ভিতর থেকে 3 পকেট সিগারেট নিয়ে আবার বসে খাটে। সিগারেট জ্বালাতে হবে, এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নাম্বারটা দেখে মুচকে আসে। রিসিভ করতে উপাস থেকে বলে, খুব বড় বেইমান হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফল খুব ভয়াবহ হবে রে। তুই কি মনে করেছিস আমি কিছুই বলবো না? তুই ভালো করেই জানিস এই ডেভিড কি করতে পারে। আজাইরে পেশাল পারার জন্য কল দিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করে জানিস। টিপ্পার বাচ্চা, আমার সাথে লাগতে আসিস না, আগুনে পা রাখতে যাইস না, পা সহ শরীরটা পুরো ছাই হয়ে যাবে। নীল রেগে কল কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমার সারাদিন ওই ছেলেটার কথাই কেন ভাবে? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও দিতে পারতেছি না। নাম্বার তো নিয়েছি, বলছে কল দিব, পরে আর দিই নাই। ভয় লাগে যদি কিছু বলে। নীলাদ্রি এসব কথা নিজে নিজেই বলে, আবার হাত দিয়ে মুখ দেখে রাখে। কথায় আছে না, লজ্জা নারীর ভূষণ। নিজে নিজে বলছে, আবার নিজে নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবনা হচ্ছে। নীল বসে আছে সোফায়, সাথে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই, দেওয়া হয় নাই, আজকে বিকেলে দিব। আর তোমাকেও তো সাথে যেতে হবে। ওকে, যাব।
বিকেল 5টা। নীল ফরদিন আলম এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। এখানে কেন? এতিমখানায় বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়েছি। এটা আমার এতিমখানা, মা মারা যাওয়ার পরে এই এতিম দিয়েছি। অনেক ভালো। এরা দুজনকে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ফরদিন আলম চলে যায়। নীল ফরদিন আলমকে নিজের ভাইয়ের মতোই দেখে, কোনো কিছুর কষ্ট হতে দেয় না। নীলাদ্রি বলে, চলেন সামনে যাই। চলেন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই থেকে বেশি কিছু হওয়া চাই না আমাদের মাঝে? বুঝলাম না, কি বললেন? না, কিছু বলি না। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রিকে বাসায় নিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। নীলের হাতে সিগারেট একটু পর পর সিগারেটে টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে যাচ্ছে। নিরিবিড়ি রাস্তা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরেই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাইরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয় পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই এই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ গাড়ে চাপ দিয়ে আরও নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেল উপরে উঠবেই। নীল এসব কথা ভাবতে ভাবতে চলে আসে চওড়ের পাশে। চওড়ের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। নীল দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড় খুর। নীল মুচকি হাসে। ছেলেগুলো নীলের মুচকি হাসি দেখে অবাক হয়। ছেলেটা বলে, কিরে তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝা যায় না তুই সাধারণ মানুষ। নীল এবার জুড়ে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্র না। দেখ, হাসবি না। সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিছুই করবো না। আমাকে কিছু বলার আগে তোদের জীবনের কথাটা একটাবার চিন্তা করিস। আমার শহরে চিন্তাই করিস, একটাবার ভাবলি না এটা কার শহর? এই শহরে রাজত্ব করে কে? এই তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলি নাই, ভালো করে বলছি। সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পিছনে হাত দিয়ে কোমরের 2 সাইড থেকে 2টা পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই 2টা জিনিস আছে, নিয়ে যা। ছেলেগুলো বড় করে ডুব গেলে চোখ বড় করে তাকায় নীলের দিকে। নীল বলে, কি রে, নে নিয়ে চল যা। তবু আমাকে মারিস না ভাই, নে নিয়ে চলে যা। ভাই মাফ করে দিন আমাদেরকে, আমি চিনতে পারি নাই। ভাই প্লিজ আমাদের জীবনটা ভিক্ষা দিন, এই জীবনে চিন্তাই করবো না। প্লিজ ভাই মাফ করে দিন ভাই। এ তুফান কাউকে মাফ করে না। যে তুফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনোই এই তুফান বাঁচিয়ে রাখে না। তোরা বাঁচতে পারবি না। ওপারে ভালো থাকিস, গুড বাই। বলেই 4টে বুলেট 4জনের মাথায় বের করে দেয়। 4জনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরেই কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরের খাবার জোগাড় হয়ে গেছে। নীল সেখান থেকে চলে আসে বাসায়। এসেই বিছানায় গা এলিয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রাত 2টোয় নীলের ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হাই তুফান, ঠান্ডা মাথার গেমার। কেন কল দিয়েছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা বলে সামনে এসে কথা বল, দেখি কত বড় বুকের পাঠা তোর। আরে এত অস্থির হচ্ছিস কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা কর, শীঘ্রই দেখা হবে। রেবের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন দিয়েছিস? এটা ছোট একটা গেম খেললাম তোর সাথে। তাই নাকি? ছোট গেমও খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্কে তুই ভালো করে জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবো। আর যেদিন তোকে খুঁজে পাবো মনে রাখিস, সেদিনই তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়। ডেভিডের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে? আর ডেভিডই বা তাকে কি করেছিল? ঘুম চড়া মাথাটা আওলা হয়ে যাবে মনে হচ্ছে, ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে। সকাল 9টা।
নীল বসে আছে মিনিস্টারের সামনে, পাশে দাঁড়িয়ে আছে ফরদিন আলম। আমাকে একটু হেল্প করেন তুফান ভাই। সিটি কলেজের পিপি আমার টেন্ডারটা নিতে চাচ্ছে। এই টেন্ডার নিয়ে গেলে আমাকে পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি। আলম, হ্যাঁ ভাইয়া, বলো। ওই বিবিধ বাচ্চাকে ঠিক করে দিবি, বেশি পাকনামি করলে উপর পাঠিয়ে দিবি। ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? দেখ মিনিস্টার, তুইও তো জানিস এই তুফান কারো কাছে থেকে ধন্যবাদ নেয় না, উল্টা ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবি, আমি এটাতে আসবো না। নীল মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরনো স্মৃতি বলে থাকি। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীতকে ভুলে থাকতে সাহায্য করে। এটাই আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। শালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে এসছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা মরার কথা শুনি তুই মুখ দিয়ে তুমি বের হয়। এতক্ষণ তুই কি করে বলেছিস? আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো? মিনিস্টারের টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার তুফান ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করবো তোর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝিনি। মিনিস্টার তুফান ভাইয়ের লোক, ভুল হয়ে গেছে ভাই। এবারের মতো মাফ করে দিন। আর কখনো রাজনীতির টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না, কলেজের বিপির মতো থাকবি, কলেজের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই। বিপি দৌড়ে পালায়। এটা দেখে ফরদিন আর আলম হেসে চলে আসে বাসায়। রাত 10:30। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেটে টান দিচ্ছে আর ধোয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নাই, হয়তো কারেন্ট নাই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ নীলের কানের পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। নীল তার কোমরের হাত দিবে পিস্তলের জন্য, এই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট ওপর দিয়ে চলে যায়। নীল এক হাত দিয়ে এক পিস্তল কোমর হাত থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে নীল। সাথে সাথে সেই 6 জন লোক মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হোঁচট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশের পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? ভাই আমাকে মারবেন না, আমি বলছি কি পাঠিয়েছে। ম্যাডাম পাঠি। হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পিছনে লাগায়। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। নীল চাইলেও কিছু করতে পারবে না। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে বা কী করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া তো সম্ভব না। তাহলে কি সে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ? আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে সব কিছুই বুঝতেছি না। সাবধান হতে হবে আমাকে। আর কি আমার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। নীল সেখান থেকে তার ছোট বাসায় চলে আসে। এসে চকিতে বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতে উপাস থেকে বলে, এবার যাত্রার বেঁচে গেলি। ভালো করে শুনে রাখ, সামনের যাত্রায় আর বেঁচে থাকবি না। ও তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস আমার সাথে? তোর কিসের শত্রুতা? দেখ ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলে জালে জালে, আমি চলি পাতায় পাতায়। আমার কাছে থেকে
আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিস। তোকে আমি ছাড়বো না তুফান, অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই আসবে। ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে কি বলতো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। বুঝছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে, আর না, এবার আমার গেম শুরু হওয়ার পালা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দেব। আপন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে নিয়েছিস, তার শাস্তি তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যু। সেই দিনটা আর বেশি দেরি নাই। সকাল 9:29। নীল ঘুমিয়ে আছে তার ছোট্ট ঘরে। বাইরে অনেক চিল্লা চিল্লির জন্য নীল ঘুমতে পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকায়, দেখে প্রথম দিনের সেই 3জন পথ শিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। এই তোরা আমার খাবার নিচ্ছিস কেন? হ্যাঁ দেখ, আমি সারাদিন খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলো কিনেছি, তোরা নিয়ে গেলে আমি খাবো কি? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এই খাবারগুলো আমাদের দুইজনকে দে, আমরা আজকে টাকা কম পাইছি। আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কিরে, তোদেরকে বলছিলাম খাবার নিয়ে ঝগড়া করুন, মিলেমিশে খাবি, তাও আবার ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলেছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিলেমিশে খেতে চায় না। দেখো, আমার থেকে খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে, প্রতিদিন এমন করে আমার সাথে। আয় আমার সাথে। নীল তাদেরকে নিয়ে ছোট্ট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয়, হোটেলে যাবে তাদেরকে নিয়ে। সামনেই হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ, আমি পরে খাবো। ভাইয়া তুমি কি ওই ছোট ঘরে থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ে অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছো। এটা তোরা বুঝবি না। আর শোন, যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো। এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়। রাস্তায় আসতেই সামনে নীলাদ্রি। নীলাদ্রি নীলকে দেখে খুশি হয়, সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাইয়েছি, প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাইয়েছি পেট ভরে। অনেক ভালো করেছেন। আপনি এই সময়ে এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, হঠাৎই দেখা হয়ে গেল আপনার সাথে। ভালোই হলো, চলেন আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। চলেন। এভাবে নীল নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের ওপর আগে থেকেই দুর্বল। এখন তারা দুজন দুজনকে তুমি করে বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় কল দিয়ে বলে, নীল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। ফোনে বলতে পারবো না, দেখা করো আমার সাথে। কাল বিকাল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে, ওইখানে দেখা করো। আচ্ছা ঠিক আছে, বাই। নীল কল কাটতেই আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে আলম কল দিয়েছে। ভাইয়া তুমি কোথায়? কি হয়েছে, তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া, ফারহিনকে কে যেন গুলি করেছে, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া, জেনারেল হাসপাতালে চলে এসো তাড়াতাড়ি। আমি এখন আসছি। নীল তাড়াহুড়ো করে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করছে। নীল তার কাছে যায়। ভাই, ফারহিনকে তারা গুলি করেছে, ভাই একটা কিছু করো। কে করেছে গুলি, খুলে ফেল। ভাই, ডেভিডের ছেলে আসছে বাংলাদেশে। আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, হঠাৎ ফারদিন বলে, আলম, দোকান থেকে একটা পানির বোতল নিয়ে আয়, আমি এখানে আছি। পরে আমি পানির জন্য যাই দোকানে, দোকান থেকে পানিও নিই, দিয়ে ফারদিন রাস্তায় পড়ে আসি। একটু দূরেই দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে পেলে নিয়ে চলে যাচ্ছে, হাতে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞাসা করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজেছে আশরাফুল। তোমার কথা না বলাতে ফারদিনের পেটে গুলি করে চলে যাই। তারপর আমি তাকে হাসপাতালে নিয়ে আসি।
ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুর দিন চলে আসছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নেব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম, ভাইয়া বলো। তুই এই রাত ফারদিনের সাথেই থাকবি। আমি যাই, কাজটা শেষ করে আসি। ভাইয়া, কুত্তার বাচ্চাই যেন বাঁচতে না পারে, তার কপাল বরাবর গুলি করবা। আমার বাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরের দুই পাশে 2টা পিস্তল গোছে, পিছনে তলোয়ার নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসার উদ্দেশ্যে। বাইকে স্পিড বাড়িয়ে চলে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে গার্ড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই তুই কে? হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে? নীল এই কথায় বলেই পিছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা গার্ড গুলো 5 কদম পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস, তোদের অবস্থা এমনই হবে। নীল এটা বলেই কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তলায় একটা গুলি করে। পিস্তল আবার কোমরে গুঁজে ভিতরের দিকে পা বাড়ায়। ভিতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই আসছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচ্চুকে মেরেছিস, তোকে কিছুই বলি নাই। একটা কথা শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। বাচ্চা, পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাঠা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনে বড় স্পিকারে সেই কথাগুলো রেকর্ড করা ছিল। নীল জুড়ে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ডে চাপ দিয়ে আবার রেকর্ড দিয়ে শুরু করে দেয়। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বুকের পাঠা। এই রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথার হাত দিয়ে বুলাচ্ছে। ফারদিন পিটপিট চোখে দেখে নীল এসেছে। ভাইয়া, তুমি আসছো? আমার পাশে বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে। মায়ের পেটের ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে, পরেরটা কিভাবে মেরে খাবে সেই ধান্দায় বসে থাকে। এই দুনিয়ায় সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশে। হালাল কিছু করতে জানে না, বেহালাল জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা, আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ার টাকার নেশা সবচেয়ে বেশি। বেহালাল টাকাটার দিকে সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকাটা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা, ফারদিন ঘুমিয়ে আছে। সাথে আলম বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার বাইকে পাশে নিয়ে যেতে চাই। দেখেন, এই অবস্থায় বাসা নেওয়াটা ঠিক হবে না, 3 দিন পরে নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে। আজকে বাসায় নিয়ে যেতে চাই, আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন। বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সাথে আসেন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ওষুধ লিখে দেয়। সে ওষুধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরেই ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকেল 5টা, কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছু বলে না, নীলও কিছু বলে না। এখন বলো, কেন রাখছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথা হচ্ছে, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এসব ভালোবাসা যে নীলের জন্য না, সে তো অন্ধকার জগতের মানুষ, যেখানে মানুষ একবার চলে গেলে সহজে ফিরে আসতে পারে না। মৃত্যুটা কখন হয় টেরও পাওয়া যায় না। গ্যাংস্টারের জীবনে যে ভালোবাসা নামকটাই নাই। কি হলো নীল, কিছু বলছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে ভালোবাসার কথা বলতে পারতে না, বন্ধুত্বটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানতে চাই না। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই, প্লিজ নীল। ও অন্ধকার জগতের মানুষ। আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আছো সেভাবেই থাকো,
আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলে জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানেই বসে থাকে। নীলের যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো। আমাকেই ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের এক মানুষ। আমার জীবনে যে ভালোবাসা নামকটা নাই। আমার সকাল শুরু হয় পিস্তলের গুলির শব্দে। চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুটা আমাকে কিছু না করতে পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা শুনলে তুমি হয়তো আমাকে মেনে নিবে না। রাত 10টা। ফারজানকে দেখতে মিনিস্টার আসছে, সাথে আরও অনেক মানুষ। নীল বসে আছে ফারজানের পাশে। মিনিস্টার বলে, ভাই এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল। সে আমার ভাইকে গুলি করছে। তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দিব। ভাই আপনি চিন্তা করবেন না, তার খোঁজ লাগাচ্ছি আমি। দরকার নেই, আমি খুঁজে নিব তাকে। আমার শিকারকে আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একসাথে পানিতে পুঁতে ফেলব। ভাই আপনি শান্ত হন, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কি করে শান্ত হবো বল? আমার বাইকে মারার চেষ্টা করে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের বাইকে মারার চেষ্টা করে। একটা কেউ বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাশিয়া মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারজান আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস আপন কাউকে কেউ মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লাগছে আমার, যখন আমার সবচাইতে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছে থেকে আমি সব কেড়ে নিব, পরে তোকে একেবারে শেষ করে দিব। এই মেয়ের আপন মানুষকে আমি মেরেছি? কি বলে মেয়েটা? কিছুই বুঝতে পারতেছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরেছি, তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা? খুঁজে বের করতে হবে। কেটে যায় 15 দিন। এর মাঝে ফারজান সুস্থ হয়ে যায়। নীলের দিন কেটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সে অচেনা মানুষটা কে? ভাইয়া, আশরাফুলের খোঁজ পেয়েছি। সে তার বাবার সাথে নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে যেদিন গুলি করে সেই দিনই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকেল 5টায় বাংলাদেশে ফিরবি। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবা। তোদের ভাই কি সেটা তোরা জানিস? আমার নাম শুনলে সবাই সাবধান হয়, সে জায়গায় তোরা আমাকে বলছিস সাবধান হতে? ভাইয়া, এত কথা বলো কেন? এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে একটাবার ভেবেছো? আমার কিছু হবে না, তোরা অযথাই টেনশন করিস। আর তোরা থাকতে আমার কিছু হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে। হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিচে চেয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল উপরে তাকিয়ে দেখার আগে মেয়েটা বলে, সরি ভাইয়া, দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে ঠিক আছে। আর আমার ধাক্কা লেগেছে, আপনি সরে বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবার হাঁটা ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10:56। রাত 10:56। রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে। চারপাশটা খুব আলোকিত। হালকা বাতাস, রাতের পোকার ডাক কানে ভেসে আসছে। গলির দেওয়ালের নিচে ছোট্ট ছোট্ট ঘাস, সেই ঘাসের ওপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেটের ধোঁয়াটাও এতটা মিশিয়ে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল জাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনেই যাচ্ছে। চোখ দিয়ে চারপাশটা দেখে, মনে হচ্ছে চারপাশটা আরও বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকিয়ে দেখে সামনে 3-4টে গাড়ি। সেই গাড়ির লাইটের আলোতেই চারপাশটা আরও আলোকিত করেছে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। সে ড্রাঙ্ক অবস্থায় ও বোঝে তার সাথে কিছু হতে চলেছে। ও নীলের কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালা জানে, আর কার মৃত্যু কিভাবে হয় সেটা উপরওয়ালাই জানে। ওয়েলকাম টু তুফান।
আশরাফুল তুই? কি রে, অবাক হইলে মনে হচ্ছে? অবাক আবার আমি? তুই তো নিউ ইয়র্কে চলে গেলি, আসার কথা 6 তারিখ, 2 দিন আগে চলে আসলি, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটাই গেম, বুঝলি? খবরটা আমরাই দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে আসছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, ভাবের উপরেও ভাব থাকে। নীল মুচকে হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল নীলের হাসিটা দেখে বোঝে সে কিছু একটা করছে। গেমের মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই কি তোর মতো 100 জন আসলেও এই তুফানে কিছুই করতে পারবি না। দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, তাকে বুঝিয়ে দিস এই আশরাফুল কি জিনিস। দুইজন ছেলে নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকে হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতেই নীল তার বাম হাতটা উপরে তোলে। সাথে সাথে দুটো গুলি এসে ছেলে দুটার কান বরাবর লাগে। দুটো লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জুড়ে এসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। কে গুলি করছে সে বুঝে উঠতে পারে না। কিরে, কি বসলি? গেম লিডারের সাথে গেম খেলতে আসছিস? আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তা আর হলো না। পিছন দিক থেকে গুলির জ্বর বয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের ছেলে আশরাফুল। কিরে, গেম খেলবি না? আয় খেলি একটু গেম। আশরাফুল কিছু বলে না, তাকে আছে নীলের দিকে। নীল মুচকে হাসে। আশরাফুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে এসেছে নীলকে মারতে, এখন সে নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু বটিয়ে দেব। অনেক বেড়ে গিয়েছিস তুই। তুই বেশি দিন বেঁচে থাকবি না, তোর মৃত্যু সামনে অপেক্ষা করছে। নীল এই কথা শুনে হাতটা হালকা তালি দেয়। সাথে সাথে 10টা থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের দুই পাশে ফরদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাং লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন, সেজন্য সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দে। এই কথা শুনে ফরদিন ঠাস ঠাস দুটো গুলি করে আশরাফুলের ডান পায়। আশরাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিন মারবো যেদিন তোর বাপকে মারবো। আশরাফুল কিছুই বলতে পারে না, কথা বলবে নাকি পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া, তোমাকে বলেছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শোনো না। যদি ট্যাগ না করতাম তোমাকে ফোন, তাহলে কিভাবে কি করতাম একবার ভেবেছ? এজন্যই তোদেরকে আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর এই তুফানকে মারার মানুষ এই দুনিয়ায় পয়দা হয়নি, তোরা হয়তো জানিস। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফরদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে রাত 1টা ছুঁই ছুঁই। নীল ঘুমিয়ে আছে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে। ফরদিন আলম ও ঘুম থেকে উঠে নীলের রুমে ঢুকা দেয়। ভাইয়া, তুমি ঠিক আছো? ভাইয়া, দরজা খুলো। নীল এসে দরজা খুলে দেয়। ফরদিন আলম ভেতরে ঢোকে। নীল বলে, বাইরে যাবি না কেউ? কিন্তু ভাইয়া, কে গুলি করেছে? আশরাফুলের লোক হবে, দাঁড়া আমি দেখি কে। নীল বারান্দায় যেতেই শুনতে পায়, এই কুত্তার বাচ্চা তুফান, কই তুই? বের হ, আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস? নীল বাইরে উঁকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে পেলে। নীল মুচকি এসে ডেভিডকে বলে, কে বাসে চলে আসছি দেখি। কে বাসে চলে আসছিস দেখি, তোর তো খুব সাহস রে। এক বাপের পোলা হলে সামনে এসে কথা বল। নীল বারান্দাটা থেকে রুম এসে ফরদিন আলমকে বলে, আমি নিচে চাই, তোরা ছাদে চলে যা, সাথে K98 স্নাইপার নিয়ে যাবি। ডেভিড কিছু করার সাথে সাথে তার সাথে থাকা ছেলেগুলোকে শুট করে দিবি। ওকে ভাইয়া। ফরদিন আলম ছাদে চলে যায়। নীল কোমরের দুই পাশে 2টা 9mm ক্যালিবারের পিস্তল গুজে বাইরে বের হয়। ডিরেক্ট ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলি নাই। 10 কোটি টাকার ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলি নাই। কিন্তু আমার ছেলেকে
কেন ডান পায়ে গুলি করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনে পুঁতে ফেলবো। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারবি তোরা? হাসি পেল রে, অনেক হাসি পেল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে পুঁতে ফেল জায়গায়। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠাই দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথা নেই। ছেলেগুলো কাছে এসে পেছন থেকে পিস্তল বের করতে যাবে, এই মুহূর্তে স্নাইপারের বুলেট এসে সবগুলোর মাথা থেতলে যেয়ে যায়। নীল জোরে হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে, আমাকে মারবি না? আয় আয় বেটা, ডিব্বার বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই বলে, সে আমার শিকার, তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ায় আরও দেখতে পারবি না। এইটুকু বলেই উপাস থেকে কলটা কেটে দেয়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ডেভিড কিছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথায় নেয় না। জোরে হেসে চলে আসে বাড়ির ভেতরে। ভাইয়া, ডেভিড কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফরদিন আলম চলে যায় রুম থেকে। নীল আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 10টা। নীল বসে আছে হেলান চেয়ারে। সামনে নীলাদ্রি বসে আছে। কারো মুখে কোনো কথা নাই। নীলাদ্রিও কিছু বলে না। নীল বলে, কেন ডেকেছো? ওই দিনের পর থেকে তো আর যোগাযোগ করো নাই, একটাবার ফোনও করো নাই। আমি ফোন দিলে কেটে দিয়েছো। প্রয়োজন মনে করি নাই, প্রয়োজন হলে আমি নিজেই ফোন দিতাম। নীলাদ্রি চুপ হয়ে যায়। নীল চেয়ে দেখে নীলাদ্রির মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। নীল বলে, কিছু খাবে? না, আমাকে একটা কথা বলতে পারবা? আমাকে ভালোবাসতে তোমার কি প্রবলেম? আমি কোন দিক দিয়ে খারাপ? আমি কি দেখতে খারাপ? আমার কি নাই বলো? তোমার সব আছে, তুমি অনেক সুন্দর। যে কোনো ছেলে তোমাকে দেখলে তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমার জন্য পাগল। প্লিজ নীল। দেখো, আমি আবার বলি, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না, কারণ আমার জীবনের সাথে তোমার জীবন যায় না। আমি অন্ধকার জগতের এক মানুষ। অন্ধকার জগৎ মানে? নীল চুপ হয়ে যায়। কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। ভালোবাসা তো বিশ্বাসে হয়, ভালোবাসা তো পবিত্রতায় হয়। অন্ধকার জগতের মানুষের সাথে সাধারণ মানুষের ভালোবাসা হয় না। কি হলো, চুপ করে আছো কেন? আমি চাই না তুমি আমার জীবনে আসো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু মানে সব শেষ হয়ে যায়, আবার কিছু কিছু কারণে সব ঠিকও হয়ে যায়। তাহলে আমাকে মেনে নিচ্ছ না কেন? কারণ আমি সাধারণ মানুষ না, আমি অন্ধকার জগতে ত্রাস। আমি পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। আমার সাথে তোমার যায় না। আমি কখন মরে যাই টেরও পাবে না। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করো না আমার জীবনের সাথে এসে। নীলাদ্রি তুফান নাম শুনে কিছুই বলতে পারে না। কি বলবে? সে তো জানেন নীল সোজা মানুষ। নীল যে তুফান সে জানে না, তবুও নীলাদ্রি তুফানকে ভয় পায় না। নীলাদ্রি বলে, এর পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। কি হয়েছে তোমার জীবনে? কেন তুমি এই অন্ধকার জগতে পা রেখেছ? বলো নীল, চুপ করে থেকো না, বলো। তোমাকে আমি কিভাবে বলি, তোমাকে আমি কি বলবো নিয়াচ্ছি? এখন হয়তো আমাকে কিছু বলবে না। যখন আমার অতীত জানবে তখন আমাকে ঘৃণা করবে। তুমি আমাকে সহ করবে না, কিন্তু আমার ঠিক তার কোনো দামই দিবে না তুমি মনে মনে। নীল এসব ভাবে। হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চেয়ে দেখে সে অচেনা মেয়েটা ফোন দিয়েছে। নীল কল রিসিভ করতেই উপাস থেকে বলে, কি যে আজকাল দেখি প্রেমিকা নিয়ে ঘুরিস, খুব সুখে আছিস মনে হচ্ছে। নীল চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে, কিন্তু আশেপাশে কেউ নেই। তাহলে কি অচেনা মেয়েটা দেখেছে? কিন্তু তারা এখানে আছে সে জানবে কিভাবে? কি রে, কিছু বলছিস না কেন? কেন ফোন করেছিস সেটা বলে ফোনটা কেটে দে। আপনজন হারানোর কষ্টটা আজকে বুঝবি। রেডি থাকিস, দেখা হচ্ছে তোর সাথে। নীল মুচকি হাসে। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে আছে। নীল মুচকি হেসে বলে, ওকে। উপাস থেকে ফোনটা কেটে দেয়। নীলাদ্রি বলে, কি হয়েছে, কে ফোন করেছে? সেটা পরে জানতে পারবি। আমি তোমাকে যা যা বলবো তাই তাই করবা আজকে। ঠিক আছে,
কিন্তু কি হয়েছে বলো। পরে জানতে পারবো। রাত 11টা। নীলাদ্রি তার বাসার রুমে বসে আছে। একটু পর পর বসা থেকে উঠে পায়চারি করে, আবার বসে পড়ে। নীলাদ্রি ভাবতে পারছে না তার সাথে কি হচ্ছে। নীল কেন এমনটা করবে, কি রহস্য আছে? নীলাদ্রি এসব ভাবে। হঠাৎ গাড়ির শব্দ শুনতে পায় নীলাদ্রি। জানলাটা দিয়ে তাকিয়ে দেখে 3 থেকে 4টে গাড়ি তাদের বাসার নিচে দাঁড় করিয়েছে। নীলাদ্রি হালকা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ারই কথা। নীলাদ্রি আরও দেখে, গাড়ি দেখে অনেকগুলো লোক নেমেছে। নেমেই নীলাদ্রিদের বাসার ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না। সাথে সাথে সিকিউরিটির কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। নীলাদ্রি এবার অনেক ভয় পায়। কি করবে কিছুই বুঝতে পারে না। বারবার নীলের নাম্বারে কল দিয়েই যাচ্ছে, কিন্তু নীল রিসিভ করে না। হুট করে নীলাদ্রির রুমের দরজায় ঢোকা দেয়। নীলাদ্রি আস্তে আস্তে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলে দেয়। খুলতেই নীলাদ্রির গলা চেপে ধরে। খুব প্রেম ভালোবাসা তোদের মনে, তাই না? ফোন দে, তোর প্রাণপ্রিয় নীলকে আজকে দুজনকে একসাথেই মেরে মাটিতে পুঁততে যাব। কে তোমরা? আমার কাছে কি চাও? আর নীলকেই বা কেন খুঁজতেছো? উপরে পাঠাবো তোর নীলকে, সাথে তোকেও পাঠাবো। ফোন কর তোর নীলকে। নীলাদ্রি নীলকে কল দেয়। এবার নীলের ফোনটাই বন্ধ। নীলাদ্রি কি বলবে, জওয়ান বন্ধ হয়ে গেছে তার। হঠাৎ নীল হাতে তালি দিয়ে পিছন থেকে বলে, বাহ ডেভিড, বাহ, এতই শখ আমাকে মারার। তুই থেকে খুব বড় মাপের গাদারে কে মারবি, আর এই বুদ্ধি দিয়ে? আরে বেটা, আবার জন্ম নিতে হবে তোকে আমাকে মারতে হলে। আজকে তোদের দুজনকেই এখানেই মেরে ফেলবো, দেখি কে আটকায়। ওকে, তাহলে মার। তার আগে তোর সেই গেমার হয়ে সে তো বললো আজকে নাকি খেলা হবে। কই দেখি তার মুখখানি। তার কোনো দরকার নেই, আমি একাই তোর জন্য যথেষ্ট। ডেভিডের সাথে থাকা ছেলেগুলো নীলকে মারতে আসে। নীল তার পেছন থেকে তলোয়ার বের করে সব কটাকে কুপিয়ে মেরে ফেলে। দাঁড়িয়ে আছে শুধু ডেভিড আর নীলাদ্রি। নীল চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি রে, আয়, মারবি না আমাকে? তুই বারবার বলে যাস এই তুফান কি জিনিস, তোকেও আর বাঁচিয়ে রাখবো না, উপরে ভালো থাকিস। নীল এই কথা বলে কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের মুখে শুট করে দেয়। ডেভিড মাটিতে পড়ে যায়। নীলাদ্রি চিৎকার করে ওঠে পিস্তলের শব্দ পেয়ে। নীলাদ্রির চোখ খুলে তাকিয়ে দেখে ফ্লোর ভরা লাশে, রক্তে ভেসে যাচ্ছে। এসব দেখে নীলকে জড়িয়ে ধরে নীলাদ্রি। ভয় পাইছ? আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও তোমার সাথে। তোমাকে আর কখনো থাকতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকবা। এখানে থাকলে তোমার ক্ষতি হতে পারে। নীলাদ্রির চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে এখনই সেই চোখের পানি গাল বেয়ে পড়বে। সেদিন রাতে নীল নীলাদ্রিকে তার বাসায় নিয়ে যায়। নীলাদ্রি নীলের বাড়িটা দেখে হাঁ হয়ে আছে। এত বড় বাড়ি কখনো দেখে নাই নীলাদ্রি। নীল বলে, কি হয়েছে, কি দেখো? এত বড় বাড়ি তোমার? কেন পছন্দ হয় না তোমার? হয়েছে। আমার রুম এটা, আর তুমি আমার ডান পাশের রুমে ঘুমাও, আর বাম পাশের রুমে আমার ভাইয়ারা ঘুমায়। যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। নীলাদ্রি চলে যায় রুমে। সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্না করে গিয়ে রান্না করে। কাজের মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না, সে নিজেই সব করে নিচ্ছে। ফরদিন আর আলম ঘুম থেকে উঠে নিচে এসে দেখে নীলাদ্রি খাবার নিয়ে টেবিল সাজাচ্ছে। ফরদিন আলম অবাক, এত কিছু রান্না করছে, আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। আপু, আমরা তোমাকে জিজ্ঞাসা করেছি, ভাইয়াকে কেন বলবো? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফরদিন আলমের দিকে তাকায়, অবাকের ওপর অবাক হচ্ছে। তারা দুইজন, অবাক হওয়ারই কথা। এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় আসবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারে নাই। তাহলে তো ভালোই হলো, একটা সুন্দরী ভাবি পেলাম। কি বলিস ফরদিন? কিন্তু ভাইয়া আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটা একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরো খাবারের টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফরদিন আর আলম। নীলাদ্রি রান্না করে। কি রে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফরদিন আর আলম কথা বলে না। হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। কি রে, কে ভাবি? কাকে ভাবি ডাকিস তোরা?
কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে? আমি তো তোমাকে বিয়েই করি না। ভাইয়া এসব বলে লাভ নাই। আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছ, আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না। আমার সব তোরা। আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই। আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বলল তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে আসছো? নীলাদ্রির দিকে রাগী লোকে তাকায়। ফরদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। নীলাদ্রি, কি হচ্ছে এসব? কোনো কিছুই তো হয় নাই, আর তুমি চাইলেও হতে পারে। ফালতু কথা বলবে না, বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি। আমার তো এই দুনিয়ায় কেউ নাই, ছোট্ট থেকে এতিমখানায় বড় হয়েছি। আমার বলতে এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ। আমার সাথে তোমার এসব হবে না। এতে তোমার ক্ষতি হবে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই তারও কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই। চলো না, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আর আমার পবিত্র ভালোবাসা। নীল রুম থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় দরজার পিছনে ফরদিন আলমকে দেখে। তারাও এই কথাগুলো শুনে ফেলে। চুপ করে নিচে চেয়ে চলে যায় ফরদিন আলম। নীল বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারিদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি, আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াতে চাই না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়। কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলি এসে লেগে মরে পড়ে থাকি তার কোনো গ্যারান্টি নেই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ দিয়ে সরে যেতে পারে না। মনে মনে নীল এসব ভাবতে ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলেই ক্লাব তার সব। মদ হাতে কষ্ট দূরে, মদ হাতে নাই, সব কষ্ট সাথে। রাত 11:13। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলো চারিদিক ছড়িয়ে পড়েছে। মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল, শার্টের বুকে এক বোতাম খোলা। ঠোঁট বেয়ে মদের কেমিক্যাল লেপটে পড়ছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত নীল। চারদিকটা এতটাই নীরবতা যে রাস্তায় কুকুরটাও আজকে নাই। নাই কোনো কুকুরের ডাক। হুট করেই সামনে হুইল চেয়ারে আশরাফুল এসে বলে, কুত্তার বাচ্চা, তোকে আজকে একবারে শেষ করে দিব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটাকে কেড়ে নিয়েছিস। আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে থেকে জীবন শেষ তোর। আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথে নীলের পেছন থেকে মাথায় রড দিয়ে বাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। গড়গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে নীলের। নীল ঝাপসা চোখে পিছনে তাকিয়ে দেখিয়ে অবাক। তার দুনিয়া যেন অন্ধকার হয়ে আসছে। কাছের মানুষটা এতটা বেইমানি করবে ভাবতেও পারে না নীল। বিপদ আপদে পাশে থেকেছে, যারা আজ সেই কিনা বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষরাই বেইমানি করে, যাকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করি আমরা। দিন শেষে সেই বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ বেইমানি করে না, বেইমানি করলে আপন মানুষই করে। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইকেও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সব নিচু। টাকাই দুনিয়ার সব কিছু। টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। রাত 12টা। রাস্তার পথ শিশুরা খাবার নিয়ে ঝগড়া করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে, যেখানে তারা প্রতি রাত ঘুমিয়ে থাকে। পথ শিশুদের রাতের জায়গা আর দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে? দেখ না, ওটা কি মানুষের মতো লাগছে। চলো তো আগে দেখি কি এটা। পথ শিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম, দেখ না, এটা তো ওই দিনের সেই ভাইয়াটা আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতেছস তুই? আরে হ বেটা। তারা তিনজনে তুফানকে দেখে অবাক হয়ে যায়। তারা ভয় পায়, কারণ রক্তের জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে যে কেউই ভয় পায়। ভাই, তোরা তাড়াতাড়ি ধর, ভাইয়াকে নিয়ে যেতে হবে হাসপাতালে। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হাসপাতালে। এত রাতে হাসপাতাল খোলা থাকবে কিনা সন্দেহ। বেশি দূর যেতে হয় নাই, একটা দূরেই একটা বড় হাসপাতাল আছে, সেখানেই নিয়ে যায় তারা। স্যার, এই ভাইয়াকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখব?
হাসপাতালের কাজ শেষ তো? স্যার, আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন। আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাইয়া আমাদেরকে অনেক আদর করে। আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়ায়। আপনার পায়ে ধরি, দেখেন। কিন্তু কিভাবে এমন হলো আমরা জানি না। আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরেই এই ভাইয়ার রক্তাক্ত শরীরে পড়ে আছে। পরে আমরা নিয়ে আসছি। ওকে, তোমরা এখানে দাঁড়াও। এই, এদিকে আসো তো। এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডক্টর বের হয়ে ভিতর থেকে। ডক্টর বের হয়ে দেখে তারা 3 জন জেগে বসে আছে। ডক্টরও ভাবে একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে। তাদেরকে না দেখলে বুঝতাম না। স্যার, ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে। তোমরা গিয়ে ওর পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে। ডক্টর তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয় নাই তো তোমার? কথা বলো প্লিজ। আপনি কি হন নীলের? জি, আমি তার স্ত্রী। আপনি কে বলছেন? আর নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথার অপারেশন হয়েছে। এখন বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হাসপাতাল বলেন আমাকে, প্লিজ বলেন তাড়াতাড়ি। চলে আসেন। আপু, কি হয়েছে ভাইয়ার? তোমাকে এমন লাগছে কেন বলো? নীল হাসপাতালে আছে। এইটুকুই বলে নীলাদ্রি। তারপর বের হয়ে বাসা থেকে। নীলাদ্রির পিছনে ফরদিন আলম। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটা কেবিনের লাইট জ্বালানো। নীলাদ্রি, ফরদিন আলম দৌড়ে যায়। ডক্টর, আমার নীল কোথায়? তার কি হয়েছে বলেন? সে হাসপাতালে কেন? কোথায় আমার নীল? প্লিজ, আপনি শান্ত হন। উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে। এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে। না না, আমি আমার নীলের কাছে যেতে চাই। আমি নীলকে দেখব। আপু, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সকাল 10টায় নীলের জ্ঞান আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে। সাথে ফরদিন আলম। দরজার বাইরে সেই পথশিশু 3 জন বসে আছে। নীলের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের 4 দেওয়ালে একটা রুমের বেডে শুয়ে আছে। নীল, তোমার জ্ঞান ফিরেছে? আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে। আপনি নাকি রাস্তায় পড়েছিলেন। তারপর 3 জন পথশিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই 3 জন কোথায়? আমি তাদের সাথে দেখা করতে চাই। ওরা বাহিরে বসে আছে। জানেন, সারা রাত তারা জেগেছিল। ডক্টর সেই 3 জনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ারই কথা। ভাইয়া, তুমি কেমন আছো এখন? ভালো। আয়, আমার পাশে আয়। 3 জন নীলের পাশে গিয়ে বসে আসে। নীল উঠতে চেষ্টা করে, কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। ফারদিন, হ্যাঁ ভাইয়া, বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করিয়ে দিবি। সবসময় তাদের 3 জনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফরদিন তাদেরকে নিয়ে চলে আসে এতিমখানায়। ভর্তি করিয়ে দেয়, আবার চলে আসে হাসপাতালে। বিকেল 5টা। নীলাদ্রি বসে আছে নীলের পাশে। ফরদিন আলম বসে আছে চেয়ারে। আলম বলে, ভাইয়া, কি হয়েছিল? কে এমনটা করেছে? সুস্থ হয়ে তারপর বলবো। কার এত বড় সাহস? ভাইয়া, তোমাকে বলতেই হবে কি হয়েছিল। তোরা এত পাগলামো করিস না। যা করার ভালো হয়ে করব। একটা কেউ ছাড়বো না। সব কয়টাকে কুপিয়ে টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াবো। চারদিকে নাচ গান, মদের আড্ডা, লাল লাইটের ছড়াছড়ি চারপাশ। সাউন্ড বক্সের শব্দে কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট। বসে আছে সামনে হুইল চেয়ারে আশরাফুল, সাথে আরও কয়েকজন। মিনিস্টার, ধন্যবাদ আপনাকে। কি চাই বলেন। না মানে একটু যদি শরীরটা গরম হতো। ওকে, বুঝেছি। রুমাল কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দে। রাত 11:19। নীল শুয়ে আছে বেডে, সাথে নীলাদ্রি। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউ পাগলের মতো হয়ে যায়। কি করবে ভেবে পায় না। সেদিন বাসা থেকে না গেলে আজ এমনটা হতো না। কিসে তো রাগ তোমার? হ্যাঁ, মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। মারতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো, বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। আসো, খাবে? আস্তে করে উঠো। নীল শুয়ে থেকে উঠে বসে। নীলাদ্রি নীলকে খাইয়ে দেয়। খাওয়ার পরে ওষুধ খাইয়ে আবার শুয়ে দেয়। এভাবেই নীলাদ্রি নীলের কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে নীল সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় নীল। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়ায়
পুরো ক্লাবটা কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আশরাফুল। ভাই তো উঠি, এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকেও একটু দেখেন। কথা খারাপ বলেন নাই আপনি, আমার রাস্তা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন, আমি আপনাকে সাহায্য করব না তা কি করে হয় মিস্টার সাহেব? তো আজকে উঠি, কালকে দেখা হবে সন্ধ্যায়। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাইরে। বাইরে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। মিনিস্টার গাড়ির গ্লাস নামিয়ে বাইরে উঁকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এই, এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়? যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখের ব্রুতে রিং, চোখগুলো লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিনিস্টারের কথায় শুনে হেসে ওঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা। মুখটা থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই, তুফান ভাই, আপনি বেঁচে আছেন, কিন্তু কি করে? সেদিন তো। চুপ কর, আর শুনতে চাই না। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম আমি, তোর সব কাজে সাহায্য করেছিলাম আমি, তোকে মিনিস্টার বানিয়েছি আমি, তোকে টাকার মালিক বানিয়েছি আমি, আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। তুই চাইলে 20 টাকা তোকে দিতাম, তুই বলছিলি তোর টেন্ডারে অন্য কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তা হতে দিইনি। আর তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে মারার জন্য বিক্রি হয়ে গেলি আমার শত্রুর কাছে। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ভাই, মাফ করে দিন। বাচ্চার বলছি, তুই জানিস আমার সাথে যে গলা উঁচু করে কথা বলে তাকে বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যে বললি? মৃত্যুর মুখে থেকেও মিথ্যে। আশরাফুল কোথায় সেটা বলতে বলছি। ভাই জানি না। উপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা বলি তুফান মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝেই মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলেই দৌড়ে পালায়। তুফান হেসে দেয়। সকালবেলা আশরাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকার মানুষের ঘুম ভালো হয়, আর সেই চিন্তাহীন ঘুমে যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে তাহলে ঘুমটা ভয় পরিণত হয়। আশরাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে জল রিসিভ করতেই উপাস থেকে বলে, তুফানকে মারতে পারি না, এবার নিজে মারার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ভালো করে এক হাতে চোখ কষলিয়ে বলে, তুফান বেঁচে আছে মানে কি? তাকে তো শেষ করে দিয়েছে, আর তুফান বেঁচে আছে আপনি জানেন কি করে? সে আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে তুফান। এখন তো কি মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার, আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। ঠিক আছে। আশরাফুল কল কেটে দেয়। বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসে। গ্লাসে থাকা পানি পুরোটুকু শেষ করে। ভাবে তাকে তো মেরে ফেলল, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে মারল কখন? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাইয়া একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া, নীলাদ্রি আপুকে বিয়ে করে ফেলো তুমি। ভাইয়া, আলম ঠিকই বলছে, নীলাদ্রি আপুকে বিয়ে করো। দেখ, এসব কথা বলিস না। তোরা সব জেনেও কেন এসব কথা বলিস? ভাইয়া, নীলাদ্রি আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। এসব নিয়ে পরে বাবা যাবে, আমি একটু বাইরে গেলাম। নীলাদ্রির দরজার আড়ালে থেকে সব শুনে ফেলে। মুচকে এসে বিছানায় পড়ে কোলবালিশে মুখ গুজে দেয়। নীল বাইরে গিয়ে ঢং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে, দোকান থেকে চলে যায় কলেজের পাশে পুকুরের পাড়ে পাশে রাখা ছোট্ট বেঞ্চ। সে বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়। সিগারেট ফেলে দেবে এমন সময় তার ফোন বেজে ওঠে। নীল নাম্বার দেখে, মুচকে এসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম তুফান। আমারও একই কথা। এতদিন কইছিলি নাকি ভয় পেলি? বলছিলি দেখা হবে, পরে তো
আর সামনে আসলি না। আমি ভয় পাবো তোকে? আর তোর তো কই মাছে জান রে, মরে গিয়েও বেঁচে গেলি। সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে নয়। হাসি পেল রে, খুব সুন্দর জোকস বলতে পারিস তুই, ভালো লাগছে জোকসটা। তোকে যদি আমি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না আমি। খেলা হবে, ভালো থাক, দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। রাত 12:09। চারদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বারের টেবিলের উপর বসে আছে অচেনা সেই মেয়ে, তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে উঠেতেই গান বন্ধ, সাথে নাচানাচি। আঙুল দিয়ে সবাইকে বের হাতে বলে, সবাই নিশ্চুপ ভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়ে বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? সেটা তো আপনি জানেন আমি কি বলতে চাই। যে কাজ একা করতে পারবি না সেই কাজ করতে যাস কেন? আর তুই তো জানিস তুফান কি মান, সে তো আগুনের উপর দিয়ে দৌড়ে, আর আমাকে বলতে ভুলে গেলি রক্তের গরম আছে তোর। কি করব, সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি, কিন্তু আপনি তুফানের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। সেদিন কি হলো, আমার বাবাকে তুফান মেরে ফেললো। তার কথা বলতে বলতে ব্যস্ত রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুইজন লোক গাড়ির সামনে আলগি দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গাড়ি ব্রেক করে আশরাফুল জেগে যায়। কি রে, গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষ নেই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উকি দেওয়ার সময় চেয়ার সহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতেই সামনে বড় শক্ত জুতো দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত দেখে আশরাফুল। অবাক, দম বন্ধ হওয়ার অবস্থা তার। হাতে তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। তুফান তুই দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি রে, তোকে তো আমি মারবো না, আর মারার আগে এসব বলছিস? আমাকে ছেড়ে দে তুফান। এই শহরে কোনো খানকের কাছে জন্ম হয় নাই যে তুফানকে মারবে, এই পাওয়ারফুল গ্যাংস্টারকে মারবে। এমন কোনো এগুলা পয়দা হয়নি রে। দেখ, আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোর শহরে থাকবো না, আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবো। তাই আগে বল, ওই বিয়েটা কোথায়? আমি জানি না, জানলে বলে দিতাম। ওকে, উপরে ভালো থাকিস, গুড বাই। তুফান তার হাতে থাকা তলোয়ারটা নিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে। তুফান তলোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে খুশার ভিতর থেকে ভিতরে রেখে বাইরে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেক বুকের ডান পকেটে, তার সাথে 2টা সাদা চামড়ার মেয়ে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ডুকডুক করে খাচ্ছে, নাই কোনো চিন্তা। লাগলে আরো যাবি, এর বদলে চাই শুধু একটা গুলিকে মাথার খুলিটা ওপর দিয়ে বের করা। আমার তো চাই শুধু টাকা। আপন মানুষ দিয়ে কি হবে, টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা, যখন যা চাবি তাই পাবি, নো চিন্তা, আমি আছি। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে 2টাকে গাল ফুড়ে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়ে মুচকিয়ে আসে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। চা টেবিলে রেখে নীলের পাশে বসে নীলাদ্রি চেয়ে আছে নীলের মুখের দিকে। মুচকিয়ে এসে মাথায় হাত দিয়ে বলে, নীলাদ্রি, তুমি এখানে কেন? চা নিয়ে আসছি, উঠো, চা খাবে। আর ফ্রেশ হও, একটু বাইরে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারদিনকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নেই। নীলাদ্রি রাগ দেখিয়ে বের হয়ে যায় নীলের রুম থেকে। নীল মুচকে এসে বিছানা থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু কি হয়েছে, রেগে আছো মনে হচ্ছে? কিছু হয় নাই। তো তোমাকে রাগি রাগি ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? হয়েছে, তোর আবু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। নীল সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথাটা বলে। নীলাদ্রি রাগী লোক নিয়ে তাকায় নীলের দিকে। নীল চোখ টিপ দেয় নীলাদ্রিকে। ফরদিন বসে আছে খাবারের টেবিল। নীল বলে, কিরে, আলম কোথায়?
ভাইয়া সে ঘুমাচ্ছে, এখন ডেকেছি বলে একটু পরে উঠবে। ফারদিন, আমি একা যাব বাইরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু, আমি যাই তোমার সাথে? না, আমি একাই যেতে পারবো। ফারদিন গাড়ির চাবি দিয়ে দেয়। নীল সিঁড়িয়ে দেয় উপরে উঠে চলে যায় নীলাদ্রির রুমে। নীলাদ্রি উপরে উঠে তার রুমে যায়। গিয়ে কাপড় খুলতে নীল গিয়ে আটকিয়ে দেয়। নীলাদ্রি নীলকে দেখে অবাক। এই, তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে কেন এসেছো লুচু ছেড়ে? কি আমি লুচু? দেখাচ্ছি লুচুগিরি। নীলাদ্রিকে ফেলে দেয় বিছানায়। নীলাদ্রি কিছুই বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটু হেলে খাটে রাখা গাড়ির চাবি হাতে নিয়ে বলে, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। নীলাদ্রি খুশি হয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। নীল বসে আছে বাইকে। নীলাদ্রি বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব? নীলাদ্রির দিকে তাকিয়ে ক্রাশ। নীলাদ্রিকে খুব সুন্দর লাগছে। নীল হাঁ করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি বাইকে উঠে বসে। নীল বাইক চালাতে থাকে। হাই লেনে গিয়ে হাই ব্রেক করে। নীলাদ্রি নীলকে জাপটে ধরে। এই, কি হয়েছে? এই বাইকেও ব্রেক করে? নীল মুচকি এসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2:23। নীল বসে আছে নীলের কাঁধে, হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে, তাও নীলাদ্রি কিনেই যাচ্ছে। নীল বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে নীল আর নীলাদ্রি। ফারদিন আলম বসে আছে সোফায়। ভাইয়া, এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞেস কর, আমাকে শেষ করে দিছে এই শয়তান মেয়ে। কি? আমি শয়তান? আজকে তোমার খবর আছে। নীল কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে। হুট করে আলমের ফোন বেজে ওঠে। আলম বসা থেকে উঠে চলে যায় রুমে। নীল ফ্রেশ হয়ে বাইরে বের হয়। আলমের রুমের সামনে গিয়ে যাচ্ছিল, দরজার সামনে আসতেই শুনতে পায়, ম্যাডাম, আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দিব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয় সকাল 9টায়। নীল মুচকি এসে দরজার সামনে থেকে চলে যায়। ভাবতে থাকে, নিজের করে বেইমান মানুষ। আপন মানুষগুলা তো খুব ভয়ানক হয়। উপকারের দাম দেয় না, তাদের চাই টাকা। টাকার জন্য তারা সব করতে পারে। দুধ কলা দিয়ে কালসাপ বল করছি আমি, ভালোই হলো। সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো। নীল বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে, চোখে পানি টলটল করছে। জুড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এই দুনিয়ায় কত রকমের বেঈমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেঈমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরে বেঈমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি, দিন শেষে সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়ায় ভালো মানুষ নাই। নীল কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলে। নীলাদ্রি দরজার পাশে দাঁড়িয়ে নীলের কথা শোনে। নীলাদ্রি নীলকে পিছন থেকে কাঁধে হাত রাখে। নীল পিছনে চেয়ে দেখে নীলাদ্রি বাম হাতের পিঠ দিয়ে চোখে পানি মুছে বলে, তুমি এত রাতে আমার রুমে কি করো? আর এত রাতে জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো, কি হয়েছে তোমার? প্লিজ বলো। তাহলে শোনো, ছোট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুল ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা 2টা বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউয়ের সাথেই থাকতো। আমার মা অসুস্থের সময় বাবাকে জানিয়েছে, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পরের টেবিলে বসে পড়ছিলাম, পরে শুনতে পাইলাম বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে মনে হয়। একটু পর শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সার দরকার নাই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার বাবা অসুস্থ, শরীর নিয়ে বাবার পায়ে ধরে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়।
মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দূরে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোমার বাবা চলে গেছে, আর আসবে না। কি বলো মা? বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুনে অনেক অবাক হই। পরের দিন মাকে নিয়ে চলে যাই গ্রামে, আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুন খারাপ অবস্থা হয়ে যায়। কাছে নিয়ে যাই। ডক্টর বলছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিন ডক্টরের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না, টাকা লাগলে দেব, তো আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কিনা তাও বলা যায় না। সেদিন ডক্টর কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দিই, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখি নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতে কান্না শুনতে পাই। দৌড়ে যাই, গিয়ে দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে আসে। বাবা, তুই কোথায় ছিলি? তোর মা নাই। এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভিতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে একদিনে চেয়ে থাকি। জানুয়ারি, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে। একটু পরে উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়, আমি তোর মাথায় হাত বুলি তোকে ঘুম পাড়িয়ে দিই। আমার মা আর আসে নাই, ঘুম থেকে উঠা নাই। শেষ ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে মাকে কথা দিয়েছিল, এই শহরের সবচেয়ে নামি দামি মানুষ, টাকার উপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব, মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, আর সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ, টাকা পয়সা হাতের ময়লা। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালারা বাসায় যায়নি, চলে যায় ঢাকায়। সেই বাবা নামে অমানুষটাকে খুঁজে বের করি। কিরে, তুই এইখানে কেন? কেন আসতে পারি না? না, এইখানে আসার দরকার নাই তোর, চলে যা এইখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে চাই, শেষ করে চাই বাবা নামে অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেল বাবা নামে অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বের হতে চাইলে পিছন থেকে কর্নার চেপে ধরে মিলি নামে সেই অমানুষের মেয়েটা। তাকেও গলা কর্না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মা এসব দেখে স্ট্রোক করে মারা যায়। চলে আসি আমাদের সেই বাড়িতে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নিরাদ্রিভাবে একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। নিদাদ্রি, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাতে তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। নীলাদ্রিকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। নীল বিছানায় বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। আলমের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কই যায় কি করে। নিজের বাসায় থেকে ও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। নীলাদ্রি কল কেটে দেয়, বিছানায় গা এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে নীলের চোখে। নীল ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আলম, সামনে সে অচেনা মেয়ে। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করেন মানে কি? বলছি তো, কাজ হবে। কাজ না হলে জ্বর পড়তে হবে। আমি চাই তুফানের লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে কি করবি তুই? আর বেঁচে আছিস কিভাবে? ভাইয়া তুমি? এত অবাকের কিছু নাই। আরে মিলি, তুই বেঁচে আছিস আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকবি না, কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? পেছনে তাকিয়ে দেখ। ফরদিন পিস্তল ঠেকায় নীলের মাথায়। তা দেখে নীল অবাক, হেসে দেয় মিলির সাথে আলম। সরি ভাইয়া।
জীবনে বাঁচতে হলে টাকার দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা, এখন পেয়েছি কোটির চেয়েও বেশি, তার বদলে তোমাকে নাই করে দিলাম। এই বলেই নীলের বুকের ডান পাশে গুলি করে দেয় ফারদিন। নীল মাটিতে পড়ে যায়। হেসে ওঠে সবাই। কি রে, মারবি না আমাকে? আয় মার। ঠাস ঠাস 3টে গুলি এসে লাগে 3 জনের কপালে। পড়ে যায় মাটিতে। নীল মাথা ঘুরিয়ে তাকায় পিছনে। মেশিন হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে। পিস্তলের বুলেট চাপটি লেগে থাকে সেই জ্যাকেটে। নীলাদ্রি এগিয়ে আসে নীলের সামনে। কি মিস্টার তুফান, কেমন দিলাম? ভালো দিয়েছ, এখন আমাকেও দাও। নীল এই কথা বলাতে নীলাদ্রি হাতে থাকা মেশিন ফেলে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে বলে, না, আমি আমার তুফানকে মারতে পারবো না। তুমি যে আমার ঘটিচা, আমি যে তোমাকে ভালোবাসি। গেমটা ভালো ছিল। মনস্টার গরল বলে কথা, তুমি গ্যাংস্টার, আমি মনস্টার। নীল নীলাদ্রিকে নিয়ে বাইরে চলে যায়। নীল বাইকে উঠে বলে, যাওয়া যাক ভালোবাসার শহরে। চলো, ভালোবাসা তোমার আর আমার। নীল বাইক ফুল স্পিড দিয়ে চলে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।